starting another new chapter from SST book, that is history, and the chapter is this is the chapter 4. Chapter name is the Mughal Emperor. I repeat the chapter. Chapter name is Mughal Emperor. So shall we start the chapter? Now please open the book. Ruling as a large territory as the Indian subcontinent with such diversity of people and cultures was an extremely difficult task for any ruler to accomplish in the Middle Age. এই যে রুলিং করা তখন সময় যে মিডল এজে যে সময়টায় যে মানুষদের অ্যাডাপশন করা, প্রত্যেকের আলাদা আলাদা করে তাদের কালচার ছিল, তাদের সংস্কৃতি এবং তাদের ভাষা, তাদের ড্রেস এবং তাদের অনেক কিছু আমাদের ডিফিকাল্ট টু সেটা আমাদের কাছে অ্যাকসেপ্ট করা, অ্যাকমপ্লিশ এবং ফুলফিল কমপ্লিট করা, সেই মিডল এজ সেটা একটু আমাদের কাছে প্রবলেমেটিক ছিল, কোয়াইট ইন কন্ট্রাস্ট টু দেয়ার প্রিডিসেসর। এবং তার কারণটা হচ্ছে প্রথম যে রাজা ছিল সেই রাজা যখন হেরে যাওয়ার পর আরেকটা রাজা এসছে ওই রাজত্ব চালানোর জন্য, ওই রাজার আরেক রকম নিয়ম, ওই রাজা হেরে যাওয়ার পর আরেকটা রাজা এসছে, সেরকম করে করে আমাদের নিয়ম খালি পাল্টাচ্ছে। The Mughals created an emperor and accomplished what had hitherto seemed possible to only short period of time. From the latter half of the 16th century they expanded their kingdom from Agra and Delhi. মোটামুটি 16th century থেকে তাদের যে সাম্রাজ্যটা ছিল সেটা এক্সপ্যান্ড করছে কোথা থেকে, সেটা দিল্লি এন্ড আগ্রা পর্যন্ত, from Agra and Delhi. Until in the 17th century 17th শতাব্দী পর্যন্ত they controlled nearly all the subcontinent. তারা দিল্লি আগ্রার কাছাকাছি যে বাকি সাবকন্টিনেন্ট যে জায়গাগুলো ছিল সেগুলোকেও তারা কবজা করতে পেরে গিয়েছিল। They imposed structures of administration and ideas of governance and outlasted their rule, leaving a political legacy the succeeding ruler of the subcontinent could not ignore. Today, the Prime Minister of India addresses the nation on Independence Day from the ramparts of the Red Fort in Delhi. এখন nowadays আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে অ্যাড্রেসিং যখন করে যে জয় হিন্দ বা জয় ভারত বলে, আমাদের একটা ভারত মাতা কি জয় বলে, সেরকম যে অ্যাড্রেসিংটা করে সেটা আমাদের দেশবাসীর জন্য সেটা কোথায় করে, রেড ফোর্টের সেই রেড র্যাম্পসের মধ্যে, ঠিক আছে, র্যাম্পার্টসের মধ্যে, রেড ফোর্টের উপরে চূড়াতে দাঁড়িয়ে। দ্য রেসিডেন্ট অফ দ্য মুঘল এম্পায়ার, দ্য রেসিডেন্স অফ দ্য মুঘল এম্পায়ার। দেখো ফার্স্ট পেজে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের রেড ফোর্টের একটা ছবি দেওয়া আছে। লুক এট হিয়ার, ফার্স্ট পেজে আমাদের রেড ফোর্টের একটা ছবি দেওয়া আছে। Now go to the next page. Who were the Mughals? তাহলে মুঘল বলতে আমরা কাকে বলি? The Mughals were the descendant of two great lineages of ruler. মুঘলরা হচ্ছে দুটো পুরাতন কোনো কিংদের বা কোনো একটা দলের তারা ডিসেন্ডেন্ট, তাদের উত্তরসূরি আর কি। From their mother side they were the descendant of the Genghis Khan. তাদের মার দিকটা হচ্ছে মানে তাদের মামার বাড়ির দিক যেটাকে বলা হয়, মার দিকটা হচ্ছে সেটা হচ্ছে চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান ডাইড হয়েছে 1227-এ। The Mongol ruler who ruled over parts of China and Central Asia. From their father side they were the successor of the Taimur. এবং তাদের বাবার দিকটা ছিল তাইমুরের বংশধর। তাইমুর মারা গেছে 1404-এ। The ruler of Iran. তাইমুর কোথায় আগে রাজত্ব করতে? ইরানের রাজত্ব করতে। ইরান, ইরাক and modern city তুর্কি, এই সবগুলি জায়গায় রাজত্ব করতে তাইমুর। However, the Mughals did not like to call Mughal or Mongol. মুঘলদেরকে আমরা মোটামুটি পছন্দ করতাম না মুঘল or মঙ্গল নামে বলাটা। This was because Genghis Khan memory was associated with the massacre of innumerable people. It was also linked with the
উজবেকস, তারা উজবেকদের সাথে লিঙ্ক ছিল, সম্পর্ক ছিল। দেয়ার মঙ্গল কম্পিটিটার্স, এবং মঙ্গলদের কম্পিটিটর হচ্ছে উজবেকস ছিল। অন দ্য আদার হ্যান্ড দ্য মুঘলস ওয়্যার, বাকি দিকটা মুঘলস ওয়্যার কি, পরে পেজে নেক্সট পেজে, মুঘলস ওয়্যার প্রাউড অফ দেয়ার তাইমুরিদ অ্যানসেস্ট্রি। মুঘলসরা তাদের তাদের বাবার দিকের যে বংশটা ছিল তাইমুর, তাইমুরিদ অ্যানসেস্ট্রিটা তারা খুব পছন্দ করত। Not least of all because their great ancestors had captured Delhi in 1398. এর কারণটা হচ্ছে তাদের অ্যানসেস্টার্সরা দিল্লিকে কবজা করেছিল, দিল্লিকে আটক করেছিল, তার জন্য তারা তৈমুরের বংশধরকে তারা পছন্দ করত। They celebrate their genealogy pictorially, each ruler getting a picture made of Taimur and himself. Take a look at figure 2, which is somewhat like a group photo. Next হচ্ছে মুঘল মিলিটারি ক্যাম্পেইনস, মুঘল মিলিটারি ক্যাম্পেইনস। সো মুঘল মিলিটারি ক্যাম্পেইনসের মধ্যে কী দেওয়া আছে সেটা আমরা এখন দেখে নেব। বাবর, যেটা আমরা বলতে পারি মুঘলদের তাদের অ্যাকচুয়ালি একটা প্রবাদ আছে যেটাকে আমরা ইজিলি আমরা মনে করতে পারি, দ্যাট ইজ হচ্ছে বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। দ্যাট ইজ বি, বাবার ফর বি, বি ফর বাবর, হইল এইচ ফর হুমায়ুন, আবার এ ফর আকবর, জ্বর জে ফর জাহাঙ্গীর, সারিল এস ফর শাহজাহান, ঔষধে ও ফর অরঙ্গজেব। তো এরকমভাবে আমরা সিকোয়েন্স ওয়াইজ আমরা নামগুলি মনে রাখতে পারবো। মুঘল মিলিটারি ক্যাম্পেইনস। বাবর দ্য ফার্স্ট মুঘল এম্পায়ার, বাবর হচ্ছে তাদের ফার্স্ট মুঘল এম্পায়ার, এই লাইনটাকে দাগিয়ে রেখে দাও। দ্যাট ইজ ওনার রাজত্বকাল ছিল 1526 থেকে 1530 পর্যন্ত, 1526 থেকে 1530 পর্যন্ত, এই লাইনটাকে পুরোটাকে দাগিয়ে রেখে দাও। Succeeded to the throne of the Fargana in 1494 when he was only 12 years old. He was forced to leave his ancestral throne due to the invasion of another Mongol group, the Uzbek. After years of wandering, he seized Kabul in 1504. উজবেকরা কাবুলকে ক্যাপচার করে ফেলেছিল 1504। In 1526 he defeated the Sultan of Delhi, সুলতান অফ দিল্লিকেও হারিয়ে ফেলেছিল। কবে? 1526। ইব্রাহিম লোদি at Panipat and captured Delhi and Agra. ইব্রাহিম লোদি পানিপত এবং দিল্লি and আগ্রাকে কি করেছে? ক্যাপচার করেছে। সো এখানে কি দেওয়া আছে? টেবিল 1 charts some of the major campaigns of the Mughal. Study it carefully and see if you can notice any long-term patterns. You will notice, for example, that the Afghans were an immediate threat to Mughal authority. Note the relationship between the Mughals and the Ahoms. See also chapter 7. The Sikhs, see also chapter 8 and 10. And the Mewar and Marwar, see also chapter 9. How was Humayun's relationship with Safavid Iran different from the Akbar? কি করে হুমায়ুনের যে রিলেশনশিপ ওদের সাথে ছিল সেটা আকবরের থেকে কেন কিভাবে আলাদা ছিল? Did the annexation of the Golconda and Bijapur in Aurangzeb's reign and hostilities in the Deccan? এবার সাইডে কি দেওয়া আছে দেখো, সাইডে দেওয়া আছে gunpowder technology was brought to India. Gunpowder technology brought to India for warfare in the 14th century. Firearms were used for the first time in regions such as the Gujarat, Malwa and Deccan, and also was used by the Babur in early 16th century. Early 16th century তে সেটাই ইউজ করা হয়েছে। নাও এবার আমাদের যে দুটো টেবিল আছে, একটা হচ্ছে টেবিল 1 মুঘল এম্পায়ার, সেটা হচ্ছে বাবর। অ্যাকচুয়ালি আমি এখান থেকে সবগুলি লাইন, আমি ইম্পর্টেন্ট লাইনসগুলোকে একটু পড়িয়ে দিচ্ছি। বাবরের তার রাজত্বকাল ছিল 1526 থেকে 1530 পর্যন্ত। 1526 তিনি কি করেছিলেন? ডিফিটেড ইব্রাহিম লোদি অ্যান্ড হিজ আফগান সাপোর্টার্সদেরকে। কোথায়? এট পানিপথে, পানিপথের লড়াইটার মধ্যে। 1527 এ ডিফিটেড রানা সাঙ্গা রাজপুত অ্যান্ড অ্যালাইজ ইন Kahanua. 1528 defeated the Rajput at Chanderi
and established control over the Agra and Delhi before his death. Next, হুমায়ুনের রাজত্বকাল হচ্ছে 1530 থেকে 1540 and again 1555 থেকে 1556 পর্যন্ত। So এখানে হুমায়ুনের দেওয়া আছে হুমায়ুন divided his inheritance according to the will of his father. His brother were each given a province. হুমায়ুনের আরো ভাই ছিল এবং তার বাবা মরে যাওয়ার আগে সম্পত্তি ভাগ করে দিয়ে গিয়েছে তার ভাইদের মধ্যে এবং ওর মধ্যে। নেক্সট, এরপর হচ্ছে শের খান ডিফিটেড হুমায়ুন ইন চৌসা কবে 1539 and কনৌজ 1540 ফোর্সিং হিম টু ফ্লি টু ইরান। এই লাইনগুলি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলি কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে আমাদের মোস্ট রিনাউন্ড, সেটা হচ্ছে আকবর। আকবরের কবে ছিল 1556 থেকে 1605 পর্যন্ত, 1556 থেকে 1605 পর্যন্ত। এবার দেখো, আকবর ওয়াজ 13 years old when he became emperor. 13 বছর বয়সে সে এম্পারার হয়ে গেছে। His reign can be divided into 3 periods. একটা হচ্ছে 1556 থেকে 1570 আকবর became the independent of the regent. Military campaigns were launched against the Suris and other Afghans, against the neighboring kingdom of the Malwa and Gondwana, and the suppress the revolt of his half brother, সেটা হচ্ছে মির্জা হাকিম, হাফ ব্রাদার মির্জা হাকিমের সাথে তার রিভল্টটা হয়েছিল, যুদ্ধচলতে হয়েছিল, and the Uzbeks. In 1568 the Sisudia capital of Chittor was seized, and in 1569 রণথম্বোর এগুলো কি হয়েছিল, সিজড হয়ে গিয়েছিল। নেক্সট, পরের তার পিরিয়ডটা হচ্ছে 1570 থেকে 1585। এটা হচ্ছে মিলিটারি ক্যাম্পেইনস ইন গুজরাট ওয়্যার ফলোড বাই দ্য campaigns in the east of Bihar, West Bengal and Orissa. These campaigns were published by the 1579 থেকে 1580 revolt in support of Mirza Hakiমের আন্ডারে এটা হয়েছে। নেক্সট, পরের পিরিয়ডটা হচ্ছে 1585 থেকে 1605। Expansion of Akbar's emperor campaigns were launched in the northwest. Kandahar was seized from the Safavids. Kashmir was annexed, as also Kabul after the death of Mirza Hakim. Campaigns in the Deccan started to the Berar and Khandesh and parts of the Ahmednagar were annexed. এবার জাহাঙ্গীরের আছে নেক্সট পেজে 1605 থেকে 1627 পর্যন্ত, এবং ও কি করেছে, মিলিটারি ক্যাম্পেইন স্টার্টেড বাই দ্য আকবর কন্টিনিউড। The Sisodia ruler of Mewar, Amar Singh, accepted the Mughal service. Less successful campaigns against the Sikh, the Ahams and the Ahmednagar followed. Next হচ্ছে শাহজাহান, সেটা হচ্ছে 1627 থেকে 1658 পর্যন্ত। Mughal campaigns control in the Deccan under the Shahjahan. The Afghan noble Khan Jahan Lodi rebelled and was the defeated. Campaigns were the launched against the Ahmednagar, and the Bundels were defeated and Orcha seized. In the northwest, the campaigns to seize bulk from the Uzbek and unsuccessful. Kandahar was lost to the Safavids. Kandahar was lost, তারা হারিয়ে ফেলেছে সাফাভিদকে। In 1632, Ahmednagar was finally annexed and the Bijapur forces sued for peace, শান্তির জন্য। এরকম করে অরঙ্গজেবটাও তোমরা পড়ে নেবে। অরঙ্গজেবটা হচ্ছে 1658 থেকে 1707 পর্যন্ত। In the northeast, the Ahams were defeated 1663 but rebelled against in the 1680s পর্যন্ত তার মোটামুটি তার রাজত্বকাল ছিল। এবার নেক্সট পেজে যদি আমরা চলে যাই, সেখানে দেখবো আমরা সাইডে লেখা আছে ম্যাপ 1-এ মিলিটারি ক্যাম্পেইনস আন্ডার আকবর অ্যান্ড আওরঙ্গজেব, মানে মিলিটারি ক্যাম্পেইনস যে মোটামুটি তাদের গার্ড দেওয়ার যে ক্যাম্পেইনসগুলো ছিল সেটা। সো এখানে ব্লু বক্সের মধ্যে একটা ভায়োলেট কালার বক্সে দেওয়া আছে মুঘল ম্যারেজেস উইথ দ্য রাজপুত। দ্য মাদার অফ জাহাঙ্গীরের মা ওয়াজ এ
কচ্ছবা প্রিন্সেস, মা ছিল কচ্ছবা প্রিন্সেস, ডটার অফ রাজপুত রুলার আম্বের, আম্বারের রাজপুত রুলারের মেয়ে ছিল। মডার্ন ডে যেটা হচ্ছে জয়পুর। দ্য মাদার অফ শাহ, দ্য মাদার অফ শাহজাহান ওয়াজ রাঠোর প্রিন্সেস, ডটার অফ দ্য রাজপুত রুলার অফ মারওয়ার, যেটা হচ্ছে যোধপুর। তারা রাজপুত রুলারের মেয়েদেরকে বিয়ে করতো, বেশিরভাগই হিন্দু মেয়েদেরকে তারা বিয়ে করতো। নেক্সট হচ্ছে মুঘল ট্রেডিশন অফ সাকসেশন। The Mughals did not believe in the rule of the primogeniture, where the eldest son inherited his father's estate. Instead, they followed the Mughal and the Timurid custom of co-parency inheritance, or a division of the inheritance amongst all the sons. Followed the highlighted passages amongst all the sons. Followed the highlighted passages in table 1 and note the evidence for the uh, rebellions by the Mughal princes. Which do you think is a fairer division of the inheritance? Primogeniture or coparency? The next one is যেটা এখানে দেওয়া আছে Mughal relation with the other rulers. Take a look at table 1 once again. You will notice that the Mughal rulers campaigned constantly against the rulers who refused to accept their authority. But as the Mughals become powerful, many other rulers also joined them voluntarily. মুঘলসরা যত আস্তে আস্তে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তেমন আশেপাশের যে সমস্ত রাজারা মুঘলদের সাথে যুক্ত হতে শুরু করে দিয়েছে। The Rajput are a good join them. Rajput are a good example of this. Many of them married their daughters into Mughal families and received high position. বেশিরভাগই তাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে মুঘলদের সাথে তারাও একটা সিকিউর পজিশনে তারা চলে এসেছিল। বাট মেনি রেজিস্টেড অ্যাজ ওয়েল এস, এবং অনেকে সেরকম আবার বিয়ে দেয়নি বা তারা এরকম মানেওনি। ঠিক আছে, নেক্সট পেজ। The Sisodiya Rajput of the Mewar refused to accept Mughal authority for a long time. Once defeated, however, they were honorably treated by the Mughals, given their lands, সেটা হচ্ছে Vatan, back as the assignment. Vatan Jagir, সেটা হচ্ছে Vatan Jagir. The careful balance between the defeated but not humiliating their opponents enabled by the Mughals to the extent their influence over many kings and chieftains. But it was difficult to keep the balance all the time. Look at table 1 again. Note that Aurangzeb insulted Shivaji when he came to accept Mughal's authority. What was the consequences of this result? Of this insult? কি হয়েছিল তার এই অপমানের জন্য? নেক্সট হচ্ছে Mansabdars and Jagirdars. As the emperor expanded and encompassed different regions, the Mughals recruited diverse bodies of the people. From a small nucleus of Turkish nobles, সেটা হচ্ছে Turanis, they expanded to include Iranis, Indian Muslims, Afghans, Rajput, Marathas, and other groups. Those who joined Mughal services were enrolled as the Mansabdars. The term Mansabdar refers to an individual who holds a mansab, সেটা হচ্ছে meaning হচ্ছে position or rank. It was a grading system used by the Mughals to fix 1 rank, 2 হচ্ছে salary, 3 হচ্ছে military responsibility. Rank and salary were determined by a numerical value called Zat. The higher the Zat, the more prestigious was the noble's position in court and the larger his salary. The Mansabdar's military responsibilities required him to maintain a specified number of savar or the cavalrymen. The Mansabdar brought his cavalrymen for review, got them registered, their horses branded, and then received money to pay them as salary. এবার হচ্ছে Mansabdars received their salaries as revenue. তারা revenue হিসেবে তারা স্যালারিটা নিত। Assignments called the Jagirs, which were the somewhat like Iktas, তাদেরকে আবার ইকতাসও বলা হতো.
But unlike Mukti's moto, most Mansabdars did not actually reside in or administer their jagirs. They only had right to the revenue of their assignment, which was collected for them by their servants, while the nobles with যেখানে দেখো জাট র্যাঙ্কিং এ কি দেওয়া আছে nobles with a jat of 5000 were the ranked higher than those of the 1000 in Akbar's region. They were the 29 mansabdars with a rank of 5000 jet. By the Aurangzeb's reign, the number of mansabdars had increased. সেটা increase has 29 থেকে 79 এ গেছে. Would this have mean more expenditure of the state? এর অর্থ হচ্ছে হ্যাঁ সত্যি এক্সপেন্ডিচার হচ্ছে, যত বেশি লোক হবে তত বেশি এক্সপেন্ডিচার হবে। এবার নেক্সট পেজ। Mansabdars themselves served in some other parts of the country. The Akbar's reign, these jagirs were carefully accessed so that the revenue were roughly equal to the salary of the Mansabdar. By Aurangzeb's reign, this was no longer the case, and the actual revenue collected and was often less than the granted sum. There was also a huge increase in the number of Mansabdars. Mansabdarseর নাম্বার বাড়ছে, তাতে পেটাও বেশি করতে লাগছে, which mean that long wait before the receipt of jagir. These and other factors created a shortage in the number of jagirs. As a result, many jagirdars tried to extract as much revenue as possible while they had a jagir. Aurangzeb was unable to control this development in the last years of this reign, and the peasantry before the suffered tremendously. Next হচ্ছে জব্ত আর জমিদার। জব্ত আর জমিদার বলতে কি বোঝায়? The main source of income available to Mughals ruler was tax on the produce of the peasantry. কৃষির উপর যেটা ট্যাক্সটা পাওয়া যায় সেটা হচ্ছে peasantry tax. In most places, peasants had taxed through the ruler cities. That is, the headman of the local chieftain, and the Mughals used the term জমিদার। মুঘল তাদেরকে জমিদার বলা হয়, যারা জমিন দেখাশোনা করে রাখতে প্রচুর জমি ছিল তাদেরকে বলা হয় জমিদার। To describe all the intermediaries, whether they were the local headmen of village or powerful chieftains. Akbar's revenue minister Todarmal, Akbar's revenue minister নাম ছিল Todarmal, carried out a carefully survey of crop yield, prices and the areas cultivated for a 10 years period. That is 1570 থেকে 1580 পর্যন্ত. On the basis of this data, tax was fixed. Taxটা fixed ছিল on each crop in cash. Each province was divided into the revenue circle with its own schedule of the revenue rate or the individual crops. This prevent system was known as the Zabt. It was prevented in those areas where Mughal administration could survey and land and keep very careful account. This was not possible in provinces such as Gujarat and Bengal. In some areas, the zamindars exercised a great deal of power. The exploitation by the Mughal administrator would drive them to rebellion. Sometimes zamindars and peasants of same caste allied in the rebellion against the Mughal authority. These peasant revolts challenged the stability of the Mughal emperor from the end of the 17th century. Next হচ্ছে আকবরনামা and the আইনি আকবরী। যেটা দুটো বই, সেটা হচ্ছে আকবরনামা and আইনি আকবরী। আকবর ordered one of his close friend and courtiers, আবুল ফজল নামে একজন লোককে ডাকিয়েছিল, তার কোর্টিয়ার ছিল, সভাসদ ছিল, to write a history of his reign, তার আকবরের রাজত্ব সম্বন্ধে লেখার জন্য। আবুল ফজল wrote his 3-volume history, তিনটা বই লিখেছিল আকবরের reign, সেটা হচ্ছে আকবরনামা, the first volume, and the dealt of Akbar's ancestor, and the second volume হচ্ছে recorded the events of the Akbar reign, আকবরের রাজত্বকালে কি কি হয়েছিল সেটা সেকেন্ড ভলিউম দ্বিতীয় বই লেখা ছিল। The third volume is আইনি আকবরী,
It deals with the Akbar's administration, household army, the revenues, and the geography of this empire. So এগুলি এখানে লেখা আছে। এর মধ্যে আইনে আকবরী is its rich statistical details about the things as we diverse as crops, yield, prices, and the wages and the revenue, wages and the revenue. নেক্সট হচ্ছে ক্লোজ লুক আকবর পলিসিস। আকবরের যে পলিসিসগুলো ছিল এটা সম্বন্ধে আরও চলো আমরা কাছে গিয়ে ডিটেলসে পড়ি। The broad features of administration were laid down by the Akbar and they are elaborately discussed by the Abul Fazl in this book. The Akbarnama in particular in its last volume, the Aine Akbari, Abul Fazl explained that the emperor was divided into provinces called the political and military services. Each province also had a financial officer or the divan. For the maintenance of the peace and order to these provinces, the Subedar was supported by the officer. Go to the next page. Such as military paymaster, সেটা হচ্ছে Bakshi, the minister in charge or religious or the charitable patronage, সেটা হচ্ছে Sadari বা Sadar, military commanders or the Ozdar and the town police commander, সেটা হচ্ছে কোতওয়াল, টাউন পুলিশ কমান্ডার হচ্ছে কোতওয়াল। নাও এবার দেওয়া আছে নূরজাহানস ইনফ্লুয়েন্স ইন জাহাঙ্গীরস কোর্ট। নূরজাহানের কি কি ইম্প্যাক্ট ছিল জাহাঙ্গীরের কোর্টে। নেক্সট হচ্ছে নূরজাহানস ইনফ্লুয়েন্স ইন জাহাঙ্গীরসের কোর্টের মধ্যে কি কি হয়েছে। Meherun-Nisa married the Emperor Jahangir in 1611 and received the title Nur Jahan. Meherun-Nisa কে বিয়ে করে তার নতুন নাম দিয়েছিল নূর জাহান। She remained extremely loyal and supportive to the monarch. As a mark of the honor, Jahangir struck silver coins bearing his own title on one side of the other. The inscription stuck in the name of the Queen Begum, Nur Jahan. জাহাঙ্গীর কিছু মুদ্রা প্রচলন করেছিল যে মুদ্রার মধ্যে নাম ছিল কোনটা বলতে জাহাঙ্গীর কোনটা বলতে নূরজাহান। The adjoining document of an order, the Farman of Nurjahan, the square seal slate, command of her most sublime and elevated majesty Nurjahan, সেটা হচ্ছে Patsha Begum. The round seal states, by the son is the Shah Jahan. She became as brilliant as the moon. May Nur Jahan Patsha being the lady of the age. Next হচ্ছে নিচে Akbar's nobles commanded large armies and had access to large amount of revenue. While they were loyal, the emperor functioned efficiently. But by the end of the 17th century, many of the nobles had built independent network of their own. Their loyalties to the emperor were weakened by their own self-interest. While Akbar was at Fatehpur Sikriতে যখন আকবর থাকতো during the 1570s সময়ে, he started discussion on the religion with the ulama, এরপর হচ্ছে brahmanas, Jesuit and priests who were the Roman Catholics and the Zoroastrians. These discussions took place in the Ibadatkhana. এই ডিসকাশনগুলো ইবাদতখানাতে এটা হতো। He was interested in the religion and the social customs different people. Akbar's interaction with people of different faiths made him realize that religious scholars who emphasized ritual and dogma were often bigoted. The teaching created divisions and disharmony amongst its subjects. This eventually, এরপরে পেজ আমরা চলে যাচ্ছি, eventually led Akbars to the idea of Sulhi Kuler মধ্যে লেখা আছে universal peace. This idea of tolerance did not discriminate between the people of different religion in this realm. Instead, it focused on the system of the Iqtas, honesty, justice, peace that was the universally applicable. Abul Fazl help করেছিল
Akbar's in forming a vision of governance around this idea of Suliku. This principle of governance was followed by the Jahangir and the Shahjahan as well. এবার সুলিকুলের ব্যাপারে নিচে কিছু লেখা আছে জাহাঙ্গীর Akbar's son decided his father's policy of Sulikul in the following words. এবার সাইডে দেখো রেড কালার দিয়ে আমাদের এই যে এই লেখাগুলি আছে এই লেখাটা দেখে নিয়েছো সবাই So এটা হচ্ছে Akbar commissioned the translation of many Sanskrit works into the Parsi. A maktab khana or the translation bureau was also established at the Fatehpur Sikri for his purpose. The Mahabharata, Ramayana, Lilavati and the Yoga Vashishti were some of the notable Sanskrit works that were taken up for the translation. The Razam Razamnamaha Persian translation of the Mahabharata contains the lavish illustration of the event of the Mahabharata. ঠিক আছে এবার আমরা নেক্সট পেজ যাব যেটা হচ্ছে Mughals empire in the 17th century and after 17th century এবং তারপরে কি হয়েছিল Mughals empire The administrative and military efficiency of the Mughal emperor lead to a great economic and the commercial prosperity. International travelers described it as the fabled land of wealth. But these same visitors were also appalled at the state of the poverty that exists side by the side with the greatest opulence. The inequalities were the glaring. Documents from the 20th year of the Shah Jahan's reign inform us that the highest ranking Mansabdar were only 445 in number out of the total of the Mansabdars were only 445 in number out of the total of 8,000. This small number, a mere 5.6% of the 8,000. This small number, a mere 5.6% of the total number of Mansabdars, received 61.5% of the total estimated revenue of the emperor as the salaries for themselves and their troopers. The Mughal emperors and their Mansabdars spent a great deal with their income and salaries and goods. The expenditure benefited the artisans and the peasantry who supplied them with a good and produces. But the sale of the revenue collection left very little for the investment in the hands of the primary producers. The peasant and the artisan, the poorest amongst them, lived from the hand to mouth and they could hardly consider investing in additional resources, tools and supplies to increase productivity. The wealthier peasantry and the artisanal group, their merchant and bankers, profited in this economic world. এবার হচ্ছে next part হচ্ছে the enormous wealth of resources commanded by the Mughal elite made them an extremely powerful group of people in the 17th century. As the authority of the Mughal emperor slowly declined, his servant emerged a powerful entrance of power in the region. The constituted new dynasties and held command of the provinces like the Hyderabad and Awadh. নতুন নতুন কিছু চালু করেছিল রাজ্য চালু হয়েছিল যেটা হচ্ছে হায়দ্রাবাদ and আওয়াধের মধ্যে. Although they continued to recognize the Mughal emperor in Delhi as their master এবং তারাও মনে করতো তাদের মাস্টার হচ্ছে মুঘল এম্পায়ার অফ দিল্লি. By the 18th century, the provinces of the emperor had consolidated their independent political identities. We will read more about them in chapter 10.
Now, this is the last page, that is the kings and queens. There were the several great monarchs, all near the contemporaries in different parts of the world in 16th century. These include the rulers of the Ottoman Turkey, Turkey Sultan সুলেমান, দ্যাট ইজ হচ্ছে 1520 থেকে 1566 পর্যন্ত তার রেইন ছিল, রাজত্ব ছিল। ডিউরিং হিজ রুল the Ottoman state expanded into the Europe, seizing Hungary and the besieging Australia. His armies also seized বাগদাদ, বাগদাদ নামে একটা জায়গা এবং ইরাকের একটা জায়গা, সেটা তারা সিজড করেছিল, কবজা করে ফেলেছিল। মাচ অফ নর্থ আফ্রিকা, এবং নর্থ আফ্রিকার অনেকটাই তারা কবজা করে ফেলেছিল। অল দ্য ওয়ে ইনটু দ্য মোরক্কো, acknowledged Ottoman authority, and Suleiman also recognized the Ottoman navy. Its domination over the eastern Mediterranean brought the navy into the competition with Spain. In the Arabian Sea, it challenged the Portuguese. Arabian Sea তে পর্তুগিজরা যেভাবে এসেছিল সেটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল। The monarch was given to the title of the Al-Qunani, that the lawgiver, যেটাকে বলা হতো the lawgiver, because of the large number of the religions passed during this reign. These were aimed to the standardized administration and the producers throughout the expanding domains of the emperor, and especially to protect the necessary from forced labor and the extraordinary taxes. Later in the 17th century সময়ে when public order declined in the Ottoman domains, the reign of the Suleiman Quanani was remembered as a period of the ideal governance. এবার নিচে বলেছে কিছু বের করার জন্য, ফাইন্ড অ্যাবাউট দ্য আকবরস আদার কম্পারিজন। ঠিক আছে, মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষ। এবার হচ্ছে আমাদের এক্সারসাইজ যেটা দেওয়া আছে দেখব। সো নাও দ্য এক্সারসাইজে দেখো ম্যাচিংয়ে কী দেওয়া আছে, সেটা হচ্ছে মানসাব। মানসাব হবে র্যাঙ্ক, RANK র্যাঙ্ক। মানসাব হবে র্যাঙ্ক, RANK র্যাঙ্ক। দাগিয়ে নাও। নেক্সট হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে উজবেক। মঙ্গল হচ্ছে উজবেক। মঙ্গল উজবেক। নেক্সট হচ্ছে সিসোদিয়া রাজপুত হচ্ছে মেবার। সিসোদিয়া রাজপুত হচ্ছে মেবার। নেক্সট হচ্ছে রাঠোর রাজপুত হচ্ছে মারওয়ার। রাঠোর রাজপুত হচ্ছে মারওয়ার। রাঠোর রাজপুত হচ্ছে মারওয়ার। নূরজাহান হচ্ছে জাহাঙ্গীর। নূরজাহান হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট সুবেদার হচ্ছে গভর্নর। সুবেদার হচ্ছে গভর্নর। সুবেদার হচ্ছে গভর্নর। রিপিট all this: mansab rank, Mongol Uzbek, Sisodia Rajput Mewar, Rathor Rajput Marwar, and নূরজাহান জাহাঙ্গীর, আর সুবেদার হচ্ছে গভর্নর। ঠিক আছে, এবার হচ্ছে ফিল আপ। First one, the capital of Mirza Hakim, Akbar's half brother, was Kabul. The capital of Mirza Hakim, Akbar's half brother, was Kabul. দুজনের নামে, আকবরের হাফ ব্রাদারের নামও ছিল কাবুল এবং সেই ওই জায়গাটার নামও ছিল কাবুল। Capital of Mirza Hakim. The 5 Deccan Sultanate were Berar, Khandesh, Ahmednagar, dash and dash. সেটা হচ্ছে বিজাপুর and গোলকুন্ডা। বিজাপুর and গোলকুন্ডা, স্পেলিং BIJAPUR, বিজাপুর।
Bijapur, Bijapur, and Golconda, Golconda, Golconda. Next, if Zat determined a Mansabdar's salary, Savar indicate his answer হবে number of cavalrymen, NUMBER, number of cavalrymen, CAVALRYMEN, আবার বলছি CAVALRYMEN, cavalrymen. নেক্সট হচ্ছে আবুল ফজল, সেটা হচ্ছে আকবর's friend and consular helped him from the idea of dash so that we could govern society composed of many religions and culture and state. আনসারটা হবে সুল ই কুল, SUL, সুল IKUL, কুল, সুল ই কুল. এরপরে গুলি হচ্ছে মোটামুটি সবগুলি বড় কোশ্চেন, ঠিক আছে. এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ভালো ইম্পর্টেন্ট, বিশেষ করে ওই পেজগুলো যেখানটা আমাদের টেবিলটা যেটা দেওয়া আছে, যেখানে জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, অরঙ্গজেব, বাবর প্রত্যেকের ডিটেলস বলে দেওয়া আছে, কবে কবে কোন বছর বয়সে তারা রাজত্বে নেমেছিল, কত বছর পর্যন্ত তারা রাজত্ব করেছিল এবং তাদের কী কী রুলসগুলি তারা বানিয়েছিল, প্রত্যেকটা জিনিসই এখানে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট. সো তোমরা যখন পড়বে এই চ্যাপ্টার্সের ভালো করে প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে উইথ দেয়ার ডেটস এবং অ্যালং উইথ দেয়ার এক্সারসাইজ তোমরা ভালো করে পড়ে নেবে. ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, go through, read the chapter very carefully so that you can get easily answers in the coming examination. So till then, take care, see you in the next class, bye bye.